যারা দীর্ঘ সময় ধরে গল্প শুনতে চেয়েছেন, শুধু তাদের জন্য গত কয়েকদিনের গল্পগুলো একসাথে করে আপলোড করছি আজকের ভিডিওটিতে। আজকের গল্প পরীক্ষা। এক বিদেশি গল্প অনুবাদ করে চট্টগ্রাম থেকে লেখাটি পাঠিয়েছেন শ্রাবণ। কোনো এক সময় এক দেশে এক রাজা ছিল। তার প্রচুর ধন সম্পত্তি ছিল। তার প্রচুর সৈন্য সামন্ত এবং অনেক হাতি ও ঘোড়ার পাল ছিল। তাছাড়াও রাজার ৩ সুন্দরী রমণীও ছিল। প্রত্যেকেই রাজাকে অত্যন্ত ভালোবাসতেন। ৩ জনের মধ্যে প্রথম যাকে বিয়ে করেছিলেন তার নাম রূপবান, দ্বিতীয় জনের নাম নূরজাহান এবং তৃতীয় জনের নাম গুলবাহার। রাজা একদিন মনে মনে ঠিক করলেন কোন স্ত্রী তাকে বেশি ভালোবাসে তা তিনি পরীক্ষা করবেন। সেজন্য তিনি একটি বুদ্ধি বের করলেন। তা কাজে লাগানোর আগে তিনি স্ত্রীদের একত্র করে তাদের মুখ থেকে ভালোবাসার কথা জানতে চাইলেন। রূপবান বললেন, রাজা সাহেব, আমি আপনার প্রথম স্ত্রী, তাই আমি আপনাকে প্রথম থেকে যেভাবে ভালোবাসতাম এখনও ঠিক সেভাবেই ভালোবাসি। তারপরও কিছু ভালোবাসা আমার সন্তানের জন্য নিবেদিত এবং তা আমার মৃত্যুর আগ পর্যন্ত নিবেদিত থাকবে। তা কখনো নিঃশেষ হবে না। নূরজাহানকে যখন প্রশ্ন করা হলো তখন তিনি বললেন, জাহাপনা, প্রতিদিন ভোরে আঁখি মেলার সময় মনে মনে আপনার চেহারা মোবারক দেখার প্রত্যাশা করি এবং রাতে নয়ন বোজার আগে আপনার মুখটাই দেখতে চাই। সুতরাং আপনাকে আমার 2টি নয়নের চেয়েও বেশি ভালোবাসি। গুলবাহার বললেন, শাহেনশাহ, আপনি হচ্ছেন আমার সব সুখের উৎস। আপনাকে ঘিরে আমার সব আনন্দ এবং স্বপ্ন। সুখ বলতে আমি যা বুঝি তা হলো শুধু আপনাকেই ভালোবাসা, আর কিছুই নয়। রাজা প্রথম স্ত্রীর কথায় খুব একটা আনন্দ অনুভব করলেন না, কারণ তিনি চেয়েছিলেন ভালোবাসায় যেন আর কাউকে অংশীদার করা না হয়। কিন্তু রূপবান তার সন্তানের কথা উল্লেখ করেছেন। দ্বিতীয় এবং তৃতীয় স্ত্রীরও সন্তান আছে, কিন্তু তারা তা উল্লেখ করেননি। এবার রাজা ভালোবাসার কথাগুলো প্রমাণ করার জন্য তার বুদ্ধিটা কাজে লাগালেন। 3 স্ত্রীকে ডেকে বললেন, আমি আর রাজ্য শাসন করতে চাই না। আমার শরীরে ক্লান্তি এসে গেছে, তাই বিশ্রাম নিতে চাই। কিন্তু শাসনভার কাকে দেব? সন্তানরা এখনো উপযুক্ত হয়নি। তাই ভাবছি শাসনভার আপনাদের মধ্যে ভাগ করে দেব। আমি কোনো একটি দ্বীপপুঞ্জে বসবাস করব। এখন আপনারা কে কোন প্রদেশের দায়িত্বভার গ্রহণ করতে চান বলুন। প্রথমে কনিষ্ঠ স্ত্রী গুলবাহারকে বলতে বলা হলো। তিনি 3টা বড় প্রদেশের কথা বললেন। রাজা বললেন, ঠিক আছে, সেগুলো আপনাকে দেয়া হবে। পরে দ্বিতীয় স্ত্রী নূরজাহানও 3টি প্রদেশ বাছাই করে নিলেন, যেগুলো খুব সমৃদ্ধশালী। রাজা তাকেও দেবেন বলে অনুমতি দিলেন। কনিষ্ঠ ও দ্বিতীয় স্ত্রী ভাগাভাগি করে নেওয়ার পর প্রথম স্ত্রীর ভাগে 2টি প্রদেশ রইল। রাজা প্রথম স্ত্রীকে প্রশ্ন করলেন, আপনার ভাগে 2টি পড়েছে, তাতে কি আপনি নিরাশ হয়েছেন? আমি প্রদেশ চাই না। তাহলে কি চান? আমি আমার সন্তানকে নিয়ে আপনার সঙ্গে দ্বীপপুঞ্জে বসবাস করার অনুমতি চাই। রূপবানের কণ্ঠে মিনতি। তখন রাজার কাছে দিনের আলোর মতোই স্বচ্ছ হয়ে গেল 3 স্ত্রীর মধ্যে রূপবানই তাকে সবচেয়ে বেশি এবং সত্যিকারে ভালোবাসেন। তাই তিনি রূপবানকে রাজ্যের দ্বিতীয় সম্মানিত ব্যক্তি ঘোষণা করলেন। অপরপক্ষে গুলবাহার ও নূরজাহানকে বললেন, তোমরা পৃথিবীতে সবচেয়ে লোভী মহিলা। আমার রাজ্যে লোভীদের কোনো স্থান নেই। রাজা তাদের নির্বাসনে পাঠালেন। আজকের গল্প ফেরারি। গল্পটি যিনি পাঠিয়েছেন তিনি নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক। অনেক বছর আগের কথা, বড় একটি দুর্ঘটনা ঘটে গেল আমার জীবনে। অতীতকে সম্পূর্ণ ভুলে গিয়ে নতুন জীবনের প্রত্যয়ে এগিয়ে চললাম। সমুদ্রগামী বাণিজ্যিক জাহাজের 2য় প্রকৌশলী পদে নিযুক্ত হয়ে ঢাকা থেকে লন্ডন, মাল্টা হয়ে ইটালিতে এসে যোগদান করলাম জাহাজে। তেলবাহী ট্যাঙ্কার,
সহকর্মীদের মাঝে চতুর্থ প্রকৌশলী এবং থার্ড অফিসার বাংলাদেশি। ক্রুদের মাঝে বেশিরভাগ বাংলাদেশি, বাকি সবাই লিবিয়ান এবং ইন্ডিয়ান। 1 মাসের মাথায় টেলিফোনে জানতে পারি দুঃসংবাদ। দুর্ঘটনাটির সঙ্গে সম্পৃক্ত অপরপক্ষ আমার মা, ভাই এবং আমাকে আসামি করে যৌতুক নিরোধ আইনে মিথ্যা মামলা করেছে। মা, ভাই চট্টগ্রামে পালিয়ে আছেন। মায়ের কষ্টের কথা ভেবে চোখে এলো অশ্রু। গড়িয়ে পড়ল টেলিফোন বুথ বেয়ে ইটালির রাজপথের ফুটপাথে। মা আশ্বস্ত করলেন তদবির হচ্ছে হাইকোর্টের মাধ্যমে জামিনের। পরম করুণাময়ের কৃপায় জামিন হতেও পারে, কিন্তু দেশে যে কি ঝড় বইছে মা ভাইয়ের ওপর তা আজ করতে সামান্য কষ্টও হয়নি আমার। আইনকে সম্মান করি। এখন দেশে এলে 3-4 বছরের জন্য আটকে যাব এবং ক্যারিয়ার স্থবির হয়ে যাবে। মা, বাবা, আত্মীয় স্বজন সবাই বললেন যত দিন সম্ভব দেশের বাইরে থাকো তুমি। শুরু হলো আমার ফেরারি প্রবাস জীবন। টেলিফোনে খবর নেই বারবার। মাস দেড়েক পর মা, ভাইয়ের হাইকোর্ট থেকে জামিনের সুসংবাদটি পেলাম। আমার জন্য আবেদন করা সম্ভব হয়নি যেহেতু আদালতে উপস্থিত ছিলাম না। সময় গড়াতে থাকে। জাহাজের কাজে জনৈক ব্রিটিশ নাগরিকের সঙ্গে পরিচিত হলাম। তাকে নগদ টাকা দিয়ে অনুরোধ করলাম একটা কলেজে ক্লাস 1 মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির ব্যবস্থা করতে। তিনি তা করলেন এবং আমি অ্যাডমিশন সার্টিফিকেট পেয়ে যাই। এদিকে আমার চাকরির চুক্তির সময় 9 মাস ফুরিয়ে আসছে। দেশে ফেরা সম্ভব নয়। ইংল্যান্ডে যাওয়া যেতে পারে, তবে ভিসা নিতে হবে। ত্রিপলি বহির নোঙ্গরে জাহাজ। আমার অব্যাহতি হয়ে গেল চুক্তির মেয়াদ শেষে। ত্রিপলির সঙ্গে বহির্বিশ্বের বিমান যোগাযোগ ছিল না তখন। তাই যাত্রীবাহী জাহাজে মাল্টায় এলাম। মাল্টায় ইউকে ভিসা না পেলে দেশে চলে আসতে হবে। দেশে আমার জন্য অপেক্ষা করছে আইন এবং হাতকড়া। টেনশন বেড়ে চলেছে। ইমিগ্রেশন, কাস্টমস শেষে মাল্টায় পা রাখতে সময় হয়ে গেল 11টা। এখানে একদিনের ভিসা দেওয়া হয়েছে আমাকে। ট্যাক্সি নিয়ে রওনা হলাম ব্রিটিশ হাই কমিশনের দিকে। ট্যাক্সি চলছে দ্রুত গতিতে। দুপুর 12টায় ব্রিটিশ হাই কমিশন বন্ধ হয়ে যায়। আসতে আসতে 5 মিনিট বাকি 12টা বাজতে। পাগলের মতো ছুটে কোনো রকমে ঢুকে পড়লাম সেখানে। পরম করুণাময়ের অশেষ কৃপায় ব্রিটিশ ভিসা পেয়ে যায়। মাল্টা থেকে লন্ডন হয়ে সাউথ শিলসে আসি। দেশে মামলা চলছে। প্রচণ্ড পড়াশোনার চাপ, তীব্র শীত, অদৃশ্য মানসিক অস্থিরতা, এসব নিয়ে শুরু করলাম জীবনের এই অধ্যায়টি। সিরিয়াসলি পড়াশোনা করলাম, পাশও করলাম সময় মতো। পরীক্ষা শেষে রেজাল্টের আগে মাসখানেক কোনো কাজ নেই। এ সময় প্রায়ই ডিস্কোতে যেতাম। স্যাটারডে নাইট উপভোগ করেছি। অনেক ড্রিঙ্কও করেছি। মিউজিকের তালে তালে নিজেকে দুলিয়েছি, কিন্তু কেউ জানেনি আমি মিউজিক বিটের সঙ্গে নিজেকে কখনো দোলাইনি। উপশম করেছি প্রতি মুহূর্তের অস্থিরতার। পালিয়ে বেড়াচ্ছি স্বদেশ থেকে নিত্যদিন। ইংল্যান্ড থেকে মোনাকোর একটি কোম্পানিতে সেকেন্ড ইঞ্জিনিয়ারের পদে যোগদান করি। এখানে আমি প্রথম বাংলাদেশি। বাকিরা সবাই ইন্ডিয়ান এবং ইটালিয়ান। কাজে যোগদানের দিন সবাই আমাকে দেখতে এসেছিল, কারণ তারা আগে কোনো বাংলাদেশিকে দেখেনি। এখানে ইন্ডিয়ানদের সঙ্গে বেশ মজার কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম। চিফ ইঞ্জিনিয়ারের প্রশ্ন, বাংলাদেশে আপনি নিশ্চয়ই খুব ধনী লোক? হেসে বললাম, আপনি কি ইন্ডিয়ার ধনী লোক? আমার দেশে কোটিপতি ধনীদের অভাব নেই। আমি একজন উচ্চ মধ্যবিত্ত মাত্র। সেকেন্ড অফিসার একদিন জিজ্ঞাসা করলেন, আপনি একজন ফর্সা, হ্যান্ডসাম, লম্বা যুবক, অথচ ফিল্মের হিরো হলেন না কেন? বাংলাদেশে কি ফিল্ম তৈরি হয় না? ফিল্ম ইন্ডাস্ট্রি কি আদৌ নেই? উত্তর দিলাম, সবই আছে, তবে মেরিন ইঞ্জিনিয়ার না হতে পারলে ফিল্ম হিরো অবশ্যই হতাম। সবাই হাসল। কথা প্রসঙ্গে একদিন দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা উঠল। অবাক হলাম বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা দেখে।
সংক্ষেপে তাদের ধারণা বাংলাদেশ একান্তই গরিব দেশ, রাস্তাঘাট বেশিরভাগই কাঁচা, ঢাকায় ইমারত সর্বোচ্চ 6 তলা, দেশটি বন্যা ঘূর্ণিঝড়ে জর্জরিত এবং দেশটিতে 2 মহিলার ঝগড়া সারা বছরই চলে। পাল্টা জবাব দিয়ে ইন্ডিয়ানদের ধারণা পরিষ্কার করলাম এবং দেশে আমন্ত্রণ জানালাম দেখার জন্য। ক্যাপ্টেন একদিন জিজ্ঞাসা করলেন, তোমার দেশে চিফ মিনিস্টার কত বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন? খুব গায়ে লাগলো আমার। রিয়্যাক্ট করলাম, আপনি কি জানেন না একটি স্বাধীন দেশে প্রাইম মিনিস্টার হয়, চিফ মিনিস্টার নয়। আরেকদিন কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন, বাংলাদেশে মোবাইল ফোনের সুবিধা আছে কি না এবং বিল কত? বললাম 7 টাকা প্রতি মিনিটে। তিনি আশ্চর্য হয়ে বললেন, তোমার দেশের মানুষের এত টাকা আছে যে প্রতি মিনিটে 7 টাকা দেয়? ইন্ডিয়ায় 2 টাকা মাত্র। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মধ্যবয়স্ক। তিনি ইন্ডিয়ান নেভি থেকে এসেছেন। তিনি বললেন, 1971-এ বাংলাদেশে যুদ্ধ করেছিলাম চট্টগ্রাম বন্দরে। তাকে ধন্যবাদ জানিয়েছিলাম। বেশিরভাগ বয়স্ক ইন্ডিয়ান লোক যারা নেভি থেকে এসেছেন তারা সুযোগ পেলেই বাংলাদেশে যুদ্ধ না করেও বাংলাদেশিদেরকে এ কথাটি বলে থাকেন। যা হোক, 11 মাস কেটে গেল। আমি চিফ ইঞ্জিনিয়ার প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পেলাম। ইন্ডিয়ান ক্যাপ্টেন যাওয়ার পর ইটালিয়ান ক্যাপ্টেন এলেন। টানা 3 বছর দেশের বাইরে আমি। অসহ্য হয়ে উঠছে ফেরারি এ প্রবাস জীবন। কঠিন সিদ্ধান্ত নিলাম, দেশে চলে আসব। এক সময় জার্মানি থেকে দেশে রওনা হলাম সুইস এয়ারে। বম্বে পার হয়ে ঢাকায় এলাম। এয়ারপোর্টে পরিবারের সবাই সতর্ক প্রহরায় ছিলেন। নিঃশব্দে দেশে প্রবেশ করলাম। প্রবাস জীবনের অবসান হলেও আমি ফেরারি। ওই দিনই চট্টগ্রাম চলে যায়। হাইকোর্টে জামিনে আবেদন করি। আদালতে মামলা চলছিল। জামিনে মুক্তি পায়। এক সময় মামলা মিথ্যা প্রমাণিত হয়ে খারিজ হয়ে যায়। আজকের গল্প 10 মিনিট। গল্পটি যিনি পাঠিয়েছেন তিনি নাম ঠিকানা প্রকাশ করতে অনিচ্ছুক। খুব জানতে ইচ্ছে করে আপনি কেমন আছেন। আপনাকে একটিবার দেখার জন্য অস্থির হয়ে পড়ি মাঝে মধ্যে। একাই আপনার সঙ্গে ফোনে কথা বলি, অথচ ফোন নাম্বার জানা থাকা সত্ত্বেও আপনাকে ফোন করার সাহস আমার হয়ে ওঠে না। পহেলা বৈশাখে প্রথম আপনাকে দেখেছিলাম। কি যে ভালো লেগেছিল, সেই থেকে শুরু। সেদিন দূর থেকে অনেকবার আপনাকে দেখেছি। কাছে যাবার সাহস হয়নি, যদি আমার ইমোশনটা প্রকাশ পায় সেই ভয়ে। 2 চোখ ভরে শুধু আপনাকেই দেখেছি। কি সুন্দর আপনি! বিশেষ করে আপনার চুল, সারা মাথা ভরা সাদা চুলের মাঝে কালোর রেখা। সত্যি খুব সুন্দর লাগে আপনাকে। ভাবছি মানুষ এত সুন্দর হয় কি করে। আমার মনে ঢেউ খেলানো এক অপূর্ব অনুভূতি সৃষ্টিকারী আপনি। হ্যাঁ, আপনাকে আমার ভালো লেগেছে, খুব বেশি ভালো লেগেছে। 60 ঊর্ধ্ব এই আপনাকে কি করে বলি আমি প্রেমে পড়েছি। আমাকে একদিন 10 মিনিট সময় দেবেন? আমি শুধু আপনাকে 2 চোখ ভরে দেখব। আমি খুব ব্যস্ত। প্রতিদিন ব্যবসার কাজে বয়রাদের নিয়ে নানান কাজে ব্যস্ত থাকতে হয়। এই সপ্তাহে হবে না। তাছাড়া সামনের সপ্তাহে দেশের বাইরে যেতে হবে। একদম সময় নেই। আপনি বরং পরে যোগাযোগ করুন। আমি অপেক্ষা করব। যেদিন আপনার সময় হবে সেদিনই, হোক দেরি, মাস কিংবা বছর। আপনি তো দেখছি নাছোড়বান্দা। হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা, এখন আসতে পারবেন? হ্যাঁ, পারবো। কোথায় বলুন, আমি আসব। বলছি, মনে রাখবেন 10 মিনিট। অফিসে আমার একটা মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে।
ধন্যবাদ, আমি আসছি। উফ, কি যে ভালো লাগছে আমার। যাকে দেখার জন্য এত দিন স্বপ্নের জাল বুনেছি, একটু পরেই তার সঙ্গে আমার দেখা হবে। লাফিয়ে উঠলাম। আলমারি খুলে আমার প্রিয় গোলাপি রঙের শাড়ি বের করলাম। আজ আমি মন ভরে সাজব। শাড়ির সঙ্গে মিলিয়ে কপালে টিপ, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক পরলাম। হাতে কানে গলায় পরলাম রূপার গহনা। নিজেকে আয়নায় দেখে নিলাম। কেমন লাগছে আমাকে? না, আর দেরি নয়, তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। হাতের কাছেই পেয়ে গেলাম একটা হলুদ ক্যাব। খুব অল্প সময়ে পৌঁছে গেলাম তুরাগ নদীর পাড়ে। ওই তো, তাকে দেখা যাচ্ছে, আকাশে নীল শার্ট পরে দাঁড়িয়ে। আজও তাকে সেদিনের মতো অপূর্ব লাগছে। আমরা দুজন স্পিড বোটে উঠলাম। আমরা বসে আছি একজন আরেকজনের বিপরীতে। স্পিড বোটটি চলছে তুরাগ নদী হয়ে শীতলক্ষার বুকে। নদীর দুই পাশের কোনো সৌন্দর্যই আমার চোখে পড়ছে না। আমার চোখে শুধু কাছের এই মানুষটি। নদীর বুকে এসে যাকে আজ আমার খুব আপন মনে হচ্ছে, যাকে দেখার জন্য সময় পেয়েছি মাত্র 10 মিনিট। এই 10 মিনিট মন ভরে শুধু তাকেই দেখব। আমি তাকিয়ে আছি তার পানে। দুজনের কারো মুখে কোনো কথা নেই। আমার মন এঁকে চলেছে শুধু তার ছবি। কি সুন্দর মুখ, চোখে সোনালি ফ্রেমের চশমা, চোখ দুটো একটু কটা, ভারী মিষ্টি চেহারা। বিধাতা খুব যত্ন করে তাকে বানিয়েছে, একথা স্বীকার করতেই হবে। শান্ত নদী হঠাৎ অশান্ত হয়ে উঠল। বড় বড় ঢেউয়ের নীল পানি। দুই ঢেউয়ের মাঝখানে আমরা। তার পরনে সাদা পাঞ্জাবি পাজামা। নীল পানির মাঝে তাকে সাদা পোশাকে কি দারুণ মানিয়েছে। এ কি, আমার পরনেও সাদা পোশাক? আমরা কোথায়? তিনি বললেন, আমরা এখন সেন্ট মার্টিনস দ্বীপে। হ্যাঁ, তাই তো, আমরা একটি সাম্পানের মধ্যে বসে আছি। দূরে আরও সাম্পান ভেসে বেড়াচ্ছে, ঝাঁকে ঝাঁকে সি বার্ড। কি যে ভালো লাগছে আমার। ঘড়ির দিকে তাকালাম। না, 10 মিনিট হতে এখনো 4 মিনিট বাকি। আমরা দুজন সমুদ্রে সাম্পানে করে ভেসে বেড়াচ্ছি। ঢেউ থেকে পানি এসে আমাদের ভিজিয়ে দিচ্ছে। এই প্রথম নীরবতা ভেঙে তিনি বললেন, আমার খুব ভালো লাগছে। তোমার? আমারও ভীষণ ভালো লাগছে। ইচ্ছে করছে আপনাকে একটু ছুঁয়ে দেখি। আপনি কি আমার হাত দুটো একটু ধরবেন? তিনি আমার হাত ধরলেন। সাম্পানটি গভীর ঢেউয়ের ভেতর একবার ঢুকছে, আবার ভেসে উঠছে। আমি তার হাত শক্ত করে চেপে আছি। আমার চোখ দুটো তারই দৃষ্টিতে আটকা পড়েছে। জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন ক্ষেপে জাগুক হরস। তোমার রূপে মরুক ডুবে আমার দুটি আঁখি তারা। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। এ কথা কখনোই বলা হবে না। আমার ভালোবাসার মানুষ, ARS। আমি কোনোদিনই জানতে দেব না তাকে। শুধু 10 মিনিটের এই নৌ ভ্রমণটি স্বপ্নের মাঝে আসবে বারবার, বহুবার, হাজারবার। আজকের গল্প 1000 বছর ধরে। গল্পটি যিনি পাঠিয়েছেন তিনি নাম ঠিকানা কিছুই প্রকাশ করতে চান না। আমার একমাত্র ছেলে খোকন এবার MBA পাশ করেছে। আমি খুব খুশি। সেদিন খাবার টেবিলে বসে খোকনকে বললাম, তোমার পড়াশোনা তো মোটামুটি শেষ হলো। এখন থেকে আমাদের অফিসে বসো, ধীরে ধীরে কাজকর্ম বুঝে নাও। আমি ম্যানেজারকে বলে দিয়েছি তোমার জন্য চেম্বার ঠিক করা হয়েছে। খোকন অবাক হয়ে বলল, বাবা, তুমি কি দেশের বাইরে যাচ্ছ? না, আমি কোথাও যাচ্ছি না, তবে একদিন তো যেতেই হবে। চিরদিন কি বেঁচে থাকবো? ওসব কথা তুমি মুখে এনো না। তুমি না থাকলে আমি কি করব? একা হয়ে যাব। তাছাড়া
ব্যবসার আমি কি বুঝি? সব তো তুমিই দেখছো। আমাকে নিয়ে কেন টানাটানি করছো বাবা? আমার বয়স হয়েছে, আজ আছি কাল নেই। একদিন তোমাকে সব কিছু বুঝে নিতে হবে তো। আর হ্যাঁ, তোমাকে যাতে একা থাকতে না হয় সে কথাও ভেবেছি। কথা যখন উঠল, শোনো খোকন, তোমার মা যদি আজ বেঁচে থাকতেন তার মুখে এ কথা শুনতে। তিনি বেঁচে নেই, এখন আমি একাধারে তোমার মা, বাবা এবং বন্ধু, তাই না? খোলাখুলি বলছি, তুমি বড় হয়েছ, তোমার পছন্দের কেউ যদি থাকে আমাকে বলো। বাবা, তুমি যে কি বলো! এরপর খোকন চুপ হয়ে গেল। বললাম, এই মুহূর্তেই তোমাকে বলার জন্য বলছি না, পরে ভেবেচিন্তে আমাকে বললে চলবে। খোকন যথারীতি অফিসে যেতে শুরু করেছে। রাতে তার সঙ্গে খাবার টেবিলে ব্যবসা সংক্রান্ত নানান কথাবার্তা হয়। কিন্তু যে কথাটি জানার জন্য আমি উদগ্রীব তার কাজ ঘেঁষেও যাচ্ছে না দেখে একদিন বললাম, আগামী 2 দিন তো সাপ্তাহিক ছুটি, আমার বাইরে যাবার কোনো প্রোগ্রাম নেই, সারাদিন বাড়িতেই থাকব। আমি যা জানতে চেয়েছিলাম তা আবার স্মরণ করিয়ে দিলাম। খোকন মিটি হেসে বলল, আচ্ছা বাবা। পরদিন অফিস যাবার তাড়া নেই। ড্রয়িং রুমে চোখ বুজে কি জানি কি ভাবছিলাম। হঠাৎ পায়ে স্পর্শ অনুভব করতে চোখ খুলে দেখলাম আমার পা ছুঁয়ে সালাম করে দাঁড়িয়ে একটা মেয়ে। হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরনে, তাজা ফুলের মতো মেয়েটি। সেই ডাগর ডাগর চোখ দেখে মুহূর্তে মনির চেহারা মনের মুখরে ভেসে উঠল। আমি মেয়েটির মাথায় হাত রাখলাম। খোকন অদূরে দাঁড়িয়ে হাসছে। বাবা, ওর নাম সুমি, মেডিকেল কলেজে পড়ছে। তা বেশ তো, কোন কলেজে পড়ছ? সলিমুল্লাহ মেডিকেল কলেজে। কোন ইয়ারে? ফাইনাল ইয়ারে। শুনে খুবই ভালো লাগলো। তোমাদের দেশের বাড়ি কোথায়? মেয়েটি তার গ্রামের ঠিকানা বলার পর আমি জিজ্ঞেস করলাম, চৌধুরী বাড়ির কোন দিকে? ওই বাড়ি তো আমাদেরই। তুমি কি মনির মেয়ে? জি হ্যাঁ, এটা আমার মায়ের ডাকনাম। আপনি কি মাকে চেনেন? হ্যাঁ, চিনি বই কি। মেয়েটির সঙ্গে অনেক কথাবার্তা হলো। দুপুরের খাবার খেয়ে বিকেলে হোস্টেলে ফিরে গেল। খোকনের মনে প্রশ্ন, বাবা সুমির মাকে চেনেন, চৌধুরী বাড়ির মেয়ে শুনে বাবা অমন হঠাৎ করে আনমনা হয়ে গেলেন কেন? বাবার এতদিনের নিঃসঙ্গ জীবনে এমন তো কোনোদিন দেখিনি। অনুরূপভাবে সুমির মনেও ওই একই প্রশ্ন। ঢাকায় মার পরিচিত একজন আছেন, অথচ মা কোনোদিন এ কথা বলেননি। কি রহস্য! এভাবে কিছুদিন কাটল। একদিন খোকনকে বললাম, অফিসের কাজকর্মে তো ক্লান্ত হয়ে গেছে মনে হচ্ছে, আমরা কয়েকদিনের জন্য বাইরে কোথাও ঘুরে এলে কেমন হয়? খোকন বাইরে যাওয়ার কথা শুনে এক পায়ে খাড়া। কোথায় যাবে বাবা? চলো কুয়াকাটা যাই, অনেক দিন যাওয়া হয়নি। তার চাইতে গ্রামের বাড়ির দিকে গেলে কেমন হয়? সেখানে আমাদের কে আছে বাবা? তোমার এক দূর সম্পর্কের ফুপু আছেন, তার ওখানে যাওয়া যায়। খোকনের মনে প্রশ্ন জাগল, গ্রামে আমার এক ফুপু আছেন, বাবা তো কোনোদিন এ কথা বলেননি। খোকন মুখে বলল, তাই চলো, তোমার যেমন ইচ্ছে। মনির মেয়েটিকে দেখার পরই অতীতের স্মৃতি মনে এলো নতুন করে। মনি আমার বন্ধু ও সহপাঠী মনার বোন। আমি বরাবরই অঙ্কে কাঁচা ছিলাম। অঙ্ক কষতে ওদের বাড়িতে প্রায়ই যেতাম। মা বাবা নেই জেনে ওদের মা আমাকে পুত্রবৎ স্নেহ করতেন। আপন হয়ে গেলাম আমি, যেন ঘরের ছেলে। মনির বয়স তখন 10 কি 12। আমি ওদের বাড়িতে গেলে কাজে অকাজে পড়ার ঘরে এসে ঘুরঘুর করত। হালকা পাতলা দুহারা গড়ন, হরিণীর মতো বড় বড় 2টি চোখ।
সেই চোখ দিয়ে জানালার পর্দা সরিয়ে চেয়ে থাকত। চোখাচোখি হয়ে যেত, কথা হতো না। এভাবে আমাদের ভালো লাগার কলি পুষ্প পল্লবিত হতে থাকল। এসএসসি পাশ করে আমরা জেলা সদরের কলেজে ভর্তি হলাম। দূরে গিয়ে শুরু হয় চিঠি চালাচালি। এভাবে দিন যায়, বেলা বাড়ে। মনিও ফ্রক ছেড়ে শাড়ি ধরে, পড়াশোনা করে। ধীরে ধীরে আমরা একজন আরেকজনের কাছের মানুষ হয়ে গেলাম। অকুল সমুদ্রে আমাদের ভালোবাসার তরি ভাসালাম। হঠাৎ একদিন মনির চিঠি এলো। আমার বিয়ের কথা পাকাপাকি হয়ে যাচ্ছে, একটা কিছু করো তাড়াতাড়ি। আমাদের সম্পর্কের কথা মন আর অজানা ছিল না। বলল, কি করবি এখন? ইউনিভার্সিটির গণ্ডি পার হইনি, নিজের পায়ে দাঁড়াইনি। এ অবস্থায় রিস্ক নেওয়া কি ঠিক হবে? মনা আশ্বাস দিল যেভাবেই হোক মনির বিয়ে ঠেকাবে। মনির মা ঘোর আপত্তি জানিয়ে বলেছিলেন ওদের পড়াশোনা যেমন চলছে চলুক, এমন তো কোনো বয়স হয়নি ওদের। মনির বাবা তাদের কথায় কোনো পাত্তাই দেননি। মনির বিয়ে হয়ে গেল। বাবার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার ভয়ে মনি বিয়ের পিঁড়িতে বসেছিল। বড় ভালোবেসেছিলাম মনিকে। দুঃখ, বেদনা ও হতাশায় পড়াশোনায় মন বসল না। পড়াশোনা শেষ না করে ব্যাংকে চাকরি নিয়ে ইচ্ছে করেই অনেক দূরে চলে যায়। মনির সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি। আমরা কেউই ভালো ছিলাম না। জেনেছিলাম মনি নিজেকে নিয়েই থাকে। যার যা ছিল মনের মধ্যেই ছিল। তা সত্ত্বেও আমি বিয়ে করেছিলাম, সন্তানের পিতা হয়েছিলাম। শয়নে, স্বপনে, নিদ্রায়, জাগরণে মনির কথা স্মরণ হলেও আমি আমার স্ত্রীকে ঠকাইনি। হৃদয়ের সব ভালোবাসা উজাড় করে তাকে কাছে টেনে নিয়েছি যেন সেই আমার হারিয়ে যাওয়া মনি। কিন্তু দুর্ভাগ্য, আমার স্ত্রীর ঈর্ষান্বিত ও সন্দেহপ্রবণ মন আমাকে ভালোবাসতে পারেনি। কোনো দিন আমার সঙ্গে হেসে কথা বলেনি। পিতা পুত্র একদিন গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তখন বেলা 10টা। ছোট্ট একটা বাজার। গাড়ি থেকে নেমে মনিদের বাড়ির লোকেশন জেনে নিলাম। হঠাৎ মধ্যবয়সী একজন লোক আমার কাছে এসে বলল, স্যার, আপনি কি চৌধুরী বাড়ি যাবেন? আমি হ্যাঁ বলতেই সে বলে উঠল, আম্মা আমাকে আপনাদের নিয়ে যাবার জন্য পাঠিয়েছেন। তাকে গাড়িতে উঠতে বললাম। প্রায় 15 মিনিট পরে আমরা একটা সুদৃশ্য বাড়ির গেটের কাছে থামতেই মনি ধীর পায়ে সিঁড়ি থেকে নামল। গেটের কাছে এগিয়ে এলো। 24 বছর পর মনিকে দেখলাম। একটুও বদলায়নি। পরনে তার চওড়া লাল পাড়ের সাদা শাড়ি, সাদা ব্লাউজ, গলায় পাতলা একটা সোনার চেন। মনির সঙ্গে সেই মেয়েটি সুমি, যেন দুই সহোদরা। তারা আমাদের সামনে দাঁড়ালো। মনি ভেজা ভেজা চোখে আমার দিকে তাকালো। ছলছলে দৃষ্টি ছিল আমারও। কোনো কথা হলো না। আমার দিক থেকে চোখ ফিরিয়ে মিষ্টি হেসে খোকনের দিকে তাকালো। তার হাত ধরে বলল, পথে কষ্ট হয়নি তো বাবা? এসো বাবা, এসো। অবাক হয়ে গেল খোকন আর সুমি। এ কি দেখছে তারা? কি কাকতালীয় ব্যাপার! ভাবল, আমাদের দুইজনের সঙ্গে পরিচয় না হলে ফুপুকে আর মামাকে কোনোদিন আমরা চিনতাম না। কেউ কারো খোঁজ খবর রাখতেন না। যার যা ছিল মনের ভেতরেই ছিল। মনে মনে আমিও ভাবলাম, কিভাবে বিধাতা মিলিয়ে দিলেন আমার ছেলে খোকনকে আর মনির মেয়ে সুমিকে। বিকেলে দোতলায় বারান্দায় বসেছিলাম। দূরে তাকিয়ে দেখলাম খোকন একা একা ঘুরে বাড়িটা দেখছে। একসময় বাড়ির সামনে পুকুর পাড়ে গিয়ে বসল। এদিক সেদিক তাকাচ্ছে। কাকে খুঁজছে? নিশ্চয়ই সুমিকে। তার জন্য মায়া হলো। সুমিটা যে কি এত দেরি করছে কেন? মনি চা নিয়ে এসে আমার কাছাকাছি মুখোমুখি বসল। আমি খোকনের দিকে তাকিয়েছিলাম। কখন যে আমরা দুটি মানুষ এত কাছাকাছি হয়েছি
খেয়াল করিনি। 24 বছর আগেও এরকম কাছাকাছি হয়েছি, মুখোমুখি হয়েছি, সুযোগ পেয়েছি, কিন্তু কামনার দৃষ্টিতে কেউ কাউকে স্পর্শ করিনি। সৎ থেকেছি, একে অপরকে শ্রদ্ধা করেছি। এই মুখোমুখি হওয়া, কাছাকাছি হওয়া, নিষ্পাপ ভালোবাসা যেন হাজার বছর ধরে বেঁচে থাকে। আজকের গল্প পাগল। চট্টগ্রাম থেকে লেখাটি পাঠিয়েছেন কামাল। দিনের পর দিন যায়, মাসের পর মাস গড়ায়, বছরের পর বছর আসে। কখন যে আমি কচি লাউয়ের মতো নিজে পূর্ণ যৌবন পেলাম, যাকে এক কথায় বলে লাস্যময়ী রমণী, তা জানি না। রাস্তা দিয়ে হাঁটলে 2-3 জন ছেলে একসঙ্গে বলে, ওই দেখ দেখ, দারুণ মাল যায়। শুনেও না শোনার ভান করি, কেননা সব কিছুর সঙ্গে সঙ্গে সবার মন মানসিকতার পরিবর্তন হয়েছে। ওই ছেলেগুলোর দোষ দিয়ে লাভ কি? যেভাবে বর্তমান বাংলা সিনেমা তৈরি হচ্ছে, তা থেকে আমাদের তরুণরা এর চেয়ে আর কি শিখতে পারে? আমার বোধগম্য হয় না। আগের সেই সিনেমা অবুঝ মন, আখি মিলন, পুত্রবধূ, জীবন থেকে নেওয়া, আরও কত নাম, তাই লেখাতে শেষ করতে পারবো না। একদিন স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছি। পথিমধ্যে 2-3 জন গ্রুপের একটি ছেলে বলল, ওই যে দেখ, মাল হেঁটে যাচ্ছে। রাগত স্বরে বলি, তোমাদের কি মা বোন নেই? তখন ছেলেগুলো উত্তর দেয়, সবাই যদি মা বোন হয় তবে ডার্লিং হবে কে? আর কোনো কথা বাড়ালাম না। অন্যান্য 8-10টা বাঙালি মেয়ের মতো আমার বাবা মা আমাকে এক যদুর সঙ্গে বিয়ে দিয়ে দেন। অবশ্য বিয়ের আগে বর্তমান প্রথা অনুযায়ী বর কনে পরিচিত হিসেবে হালকা একটু আধটু প্রেম যেন হয়, সেই ব্যবস্থা হয়েছিল। কেননা বিয়ের আগে একজন আরেকজনকে না জানলে, না চিনলে অনেক সময় বিয়ের পর মতানৈক্য হতে পারে। তাই এখনকার শত বাবা মায়ের পছন্দ হোক, এই আধুনিক যুগে মেয়ে সম্পর্কে ছেলে এবং ছেলে সম্পর্কে মেয়ে জানতে হবে, তারপর কবুল। এরপরও যদি শান্তি না আসে, তা আল্লাহর রহমত ছাড়া আর কিছু নয়। প্রথম দিন তিনি আমার নাম ধাম বিভিন্ন প্রাসঙ্গিক আলোচনা করেন। আমিও আস্তে আস্তে জড়তা কাটিয়ে ফেলি এবং ওনার হাতের বায়োডাটা নেই। এভাবে বেশ কয়েকদিন হালকা হালকা ভাবে চলার পর যথাসময়ে আমাদের বিয়ে হয়। তিনি দারুণ রসিক মানুষ, সব সময় মুখে হাসি লেগে থাকে এবং বানিয়ে বানিয়ে মজার সব জোকস বলতেন। যেমন, আচ্ছা, শালারা দুষ্ট আর শালিরা মিষ্টি, এর কারণ কি? শালারা চায় দুলাভাইয়ের কাছ থেকে আইসক্রিম, চুইংগাম, চকলেট এইসব হাতিয়ে নিতে, ফলে কারণে দুলাভাইয়েরা থাকে অতিষ্ঠ, আর দুলাভাইয়েরা শালিকাদের পাম দিয়ে গালে টোকা দিয়ে ওদের স্বার্থ উদ্ধার করার জন্য বলে, ওহ তুমি আমার মিষ্টি শালিকা। শুনলেন তো আমার স্বামী কেমন রসিক মানুষ। বিয়ের 1 সপ্তাহ পরে ওনাকে নিয়ে সীতাকুণ্ড ইলেকা পার্কে যায়। কি নয়নাভিরাম দৃশ্য! ওনাকে সাদা শার্ট, কালো প্যান্ট, কালো ম্যাচিং শুতে খুব মানায়। মনে হয় যেন বোম্বের শাহরুখ খান। বাদামওয়ালা থেকে বাদাম নিয়ে খোসা বের করে আমার হাতে দিয়ে বলেন, লবণ দিয়ে খাও, খুব টেস্টি, হজমের জন্য ভালো। আচ্ছা, মেয়েরা কেন আগে বলে না আমি তোমাকে ভালোবাসি? আমি বলি, সত্যি করে বলবো? ও বলে, হ্যাঁ, তোমাকে বলতেই হবে, নিজেদের দাম কমে যাবে বলে। তিনি হাসতে হাসতে সবুজ ঘাসের উপর লুটিয়ে পড়লেন। আজ মুষলধারে বৃষ্টি হচ্ছে। ও অফিসে যায়নি। আমিও খুব খুশি, কেননা ও আগের মতো সময় দিতে পারে না। আজ খিচুড়ি রান্না করেছি। এই বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খেতে কত মজা। খাওয়া দাওয়া শেষে যদু বলল, অস্ত্রহাসের গল্পটা জানো?
না যদু। তাহলে শোনো। হাস। তোমার নাম কি? হাসি। আমার নাম হাসি। হাস। আয় দুজনে জলে ভাসি। এটা বলে যদু বলল, আজ ভুনা খিচুড়ি খেয়ে গা কেমন ম্যাজ ম্যাজ করছে। চলো দুজনে হাস আর হাসির মতো বাথটাবে ভেসে থাকি। সুখের পর দুঃখ আসে, তা নিরন্তন সত্য। যদু এখন আর আমাকে আগের মতো মায়া মমতা দেখায় না। এরূপ পরিস্থিতির শিকার যে হব তা আগেই আজ করতে পারি। একদিন বলেছিলাম, যদু, আমার বড় ভয় হয় যদি কখনো আমাদের ভালোবাসার ঘাটতি দেখা দেয়। সে আমায় অভয় দিয়ে বলেছিল, মাথা খারাপ। আজ সত্যি আমার সে শঙ্কা বাস্তবে পরিণত হয়েছে। যদিও এখন আর আগের মতো ঠিক সময়ে বাসায় ফেরে না, এমনকি মাঝে মধ্যে 2-3 দিন বাসায় থাকে না। এর কারণ জিজ্ঞাসা করলেও বলে, হাই মাগি, বাচ্চা দেওয়ার মুরদ নেই আবার ঢং। এই বলে সে আমার চুলের মুঠি ধরে কয়েক ঘা লাগিয়ে দেয়। ওর স্বভাব আগের মতো নেই, মুখে যা আসে তাই বলে। কি করব, মুখ বুজে সবই সহ্য করতে হয়। অন্য মেয়ে হলে এই সংসারে লাথি মেরে চলে যেত। আমি তো আর অন্য মেয়ে নই। কেননা এ বাড়িতে ঢুকেছি লাল শাড়ি পরে, যেতে হলে সাদা শাড়ি পরে যাব। শুধু দিন রাত নফল নামাজ কোরআন তেলাওয়াত করছি। আল্লাহর কাছে কেঁদে বলি, আল্লাহ ওকে রহমত দাও, হয়তো একদিন ওর সুমতি হবে। ওকে কত বলেছি চলো দুজনে ডাক্তার দেখায়, কিন্তু আমার স্বামী একদম একরোখা। আমি বলি, কত মানুষের তো কত দেরি হয়, আল্লাহর হুকুম হলে আমাদের একদিন না একদিন হবে। আমার শাশুড়ি আমাকে কম তাবিজ আর ঝাড়ফুঁক দেননি বিভিন্ন ফকির হুজুর বৈদ্য থেকে, কিন্তু এতে কোনো লাভ হয়নি। এ নিয়ে তিনি আমায় কম খোঁটা দেননি। মাঝে মধ্যে মনে চায় আত্মহত্যা করে জীবনটাকে শেষ করে ফেলি। আবার ভাবি, আমি কেন পরাজিত হব? আমার শাশুড়ি প্রতিনিয়ত আমাকে যা তা বলে নির্যাতন করে থাকেন। আমাকে নীরবে হজম করতে হয়, কেননা গরিবের ঘরে জন্ম আমার। স্বামী তো আছে, চুন থেকে পান খসলে অসভ্য মূর্খের মতো আমাকে শারীরিক মানসিক নির্যাতন করে থাকে, অথচ তিনি একজন গ্র্যাজুয়েট। আমার মনে হয় রিক্সা ড্রাইভারের বউয়েরা আমার চেয়ে অনেক সুখে আছে, কেননা তারা তাদের বউকে কখনো আমার মতো করে নির্যাতন করে না, বরং বউকে বেশি ভালোবাসে। মাঝে মধ্যে মনে হয়, কেন যে রিক্সা ড্রাইভারের বউ হলাম না। ক্লাস 9-এ পড়া আমার ছোট দেবর সুদর্শন আমার চোখে জল দেখে বলে, ভাবি, প্রতিদিন কি নিয়ে ভাইয়ার সঙ্গে এত ঝগড়া হয়? আমার ভালো লাগে না। তোমার কি দুঃখ আমায় বলো না, আমি কি তোমার দুঃখে শেয়ার হতে পারি না? যথাসাধ্য চেষ্টা করব তোমার দুঃখগুলো দূর করার জন্য। এই বলে সে আমার 2 গালে আর কপালে চুমু খেলে আমার সমস্ত শরীরে বিদ্যুৎ খেলে যায়। নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারি না। আমিও তার গালে কপালে চুমু খেয়ে শক্ত করে আঁকড়ে ধরে বলি, তুই আমার জান, তুই আমার প্রাণ, তুই আমাকে এত ভালোবাসিস। তারপর প্রায়ই মাঝে মধ্যে ভোগ লালসায় লিপ্ত হতাম। কখন যে গর্ভবতী হয়ে পড়ি নিজেই আজ করতে পারিনি। যথাসময়ে একটি পুত্র সন্তান জন্ম দিলাম। এখন আর আমাকে পাড়াপড়শিরা অন্য চোখে দেখে না। এতদিন সবার বাঁকা চোখে ছিলাম, কেউ আমার সঙ্গে সহজে মিশতে চাইতো না। শাশুড়ি আম্মা আর আমার স্বামী আমাকে আর কটু কথা বলেন না, নির্যাতনও করেন না। এখন আমি সবার শুভাকাঙ্ক্ষী হয়ে গেলাম। স্বামী আমার নিয়মিত বাসায় ফেরেন, এখন তিনি বউ পাগল, ঘর থেকে বের হন না, বাবুকে নিয়ে সারাক্ষণ আনন্দে মেতে থাকেন। মাঝে মধ্যে মনে হয়
স্বামীকে সব সত্য কথা বলে ফেলি। কিন্তু আমার দেবর আমার হাত ধরে তার মাথায় রেখে বলে, ভাবি, তুমি যদি কখনো এই গোপন কথা প্রকাশ করো এবং কাউকে বলো, খোদার কসম সত্যি সত্যি পুকুরে ঝাঁপ দেব। তুমি তো জানো আমি সাঁতার জানি না। আমি বলি, হায় পাগল, তুই আমায় এত ভালোবাসিস? আজকের গল্প একটি রাত। কুমিল্লা থেকে গল্পটি লিখে পাঠিয়েছেন স্বপ্ন। অনেক বছর আগের কথা। প্রায়ই আমাকে বিভিন্ন কাজে চট্টগ্রাম যেতে হতো। সেদিন কাজ সেরে চট্টগ্রাম থেকে কুমিল্লা ফেরার জন্য ঢাকা চট্টগ্রাম রুটের বাসের টিকিট নিলাম এবং রওনা হলাম। অনেকেই হয়তো জানেন এই রাস্তার জ্যাম কেমন জিনিস। একবার আটকালে সারা বেলা পার হয়ে গেলেও তা ছোটার নাম থাকতো না। এখনও সেই একই অবস্থা। বাসের কাউন্টারে যাওয়ার পর প্যাসেঞ্জার লাউঞ্জের দিকে হঠাৎ আমার চোখ আটকে গেল। একজন 19-20 বছরের একটি মেয়ে। সে এতই আকর্ষণীয় ও সুন্দর ছিল যে তাকে দেখার পর তার প্রেমে পড়ে যায়। কতক্ষণ ঠিক তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলাম মনে নেই। তবে আমার হুঁশ হলো কাউন্টার ম্যানেজারের ডাকে। তিনি বলে উঠলেন, এই নিন আপনার টিকিট, আর 10 মিনিট পর গাড়ি ছাড়বে। তখন টিকিট নিয়ে একটু সামনে গিয়ে মনে মনে ওই মেয়েটিকে নিয়ে 7-5 ভাবছিলাম, আর একটু পর পর আর চোখে তার দিকে তাকাচ্ছিলাম। এতক্ষণে মেয়েটি বোধহয় কিছুটা বুঝতে পেরেছিল। সেখান থেকে সরে গিয়ে পাশের একটি দোকানে গিয়ে আরসির একটা ক্যান কিনে তা দিয়ে গলা ভেজাচ্ছিলাম। পরে বাসে উঠে আমার সিটটিতে বসার পর দেখি সেই মেয়েটি আমার পাশের সিটটিতে বসছে। আমার বুঝতে আর বাকি রইল না যে সে আগেই সিটটি নিয়েছে। এ কাকতালীয় ব্যাপারে আমি যতটুকু না বিস্মিত হয়েছি, তার চেয়ে বেশি হয়েছি খুশি। এ যেন মেঘনা চাইতে বৃষ্টি। পরক্ষণে আবার চিন্তিত হলাম তার সঙ্গে আর কেউ আছে কিনা। পরে দেখি তার একজন আত্মীয় তাকে বাসে উঠিয়ে দিয়ে বাস না ছাড়া পর্যন্ত অপেক্ষা করছে। স্ট্যান্ড থেকে বাস ছেড়ে যাওয়ার সময় সে তার আত্মীয়টিকে হাত নেড়ে বিদায় জানালো। বাস সময় মতো ছাড়ল। আমার সিটটি ছিল জানালার পাশে। কিছুক্ষণ পর সে আমাকে বলে উঠল, এক্সকিউজ মি, আপনি কি কাইন্ডলি আমার সিটে বসবেন? আমি জানালার কাছে বসতে চাচ্ছিলাম। এক কথায় রাজি হয়ে গেলাম, আর মনে মনে বলতে লাগলাম, আরে সিট কেন, তোমার জন্য দরকার হলে দুনিয়ায় ছেড়ে দেব। তারপর সে আমাকে থ্যাঙ্কস দিল আর বলতে লাগলো, বাসের মধ্যে অনেক সময় খারাপ লাগে আর মাঝে মাঝে বমির ভাব হয়, তাই জানালার কাছে বসলে সে ভয় থাকে না। আমাদের সিটটি ছিল বাসের প্রায় পেছন দিকে, তাই মোটামুটি ঝাঁকি খেতে খেতে আমাদের গন্তব্যে পৌঁছাতে হয়। সে আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় থাকেন, কি করেন, চট্টগ্রামে কি কাজ ইত্যাদি। আমি তার সব প্রশ্নের উত্তর দিলাম। আমার বাসা কুমিল্লা, ঢাকায় একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়ছি, পাশাপাশি একটা প্রাইভেট ফার্মে পার্ট টাইম জব করছি, চট্টগ্রামে একটি প্রজেক্টের কাজে এসেছিলাম, হাতে 6-7 দিন ছুটি থাকায় কুমিল্লা যাচ্ছি। আর আপনি? আমার প্রশ্নে সে বলল, আমি চট্টগ্রাম মেডিকেল ফার্স্ট ইয়ারে পড়ি। ঢাকা মেডিকেলে মাইগ্রেশনের চেষ্টা করেছিলাম, কিন্তু প্রশাসনিক কিছু বিধিনিষেধ থাকায় আমাকে এখানেই পড়তে হচ্ছে। আমার বাসা ঢাকায়। আপনি ঢাকায় কোথায় থাকেন? ইস্কাটনে থাকি। আপনি? ধানমন্ডিতে। তারপর অনেক কথা হতে লাগলো। আস্তে আস্তে আমাদের মধ্যে এ অল্প কিছুক্ষণে বেশ ভাব জমে গেল। এক পর্যায়ে বিভিন্ন রকমের কথা শুনতে শুনতে তার দিকে হাঁ করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি। যখন সে বুঝতে পারল, তখন সে আমাকে রসিকতার ছলে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, আপনার কি হয়েছে, আপনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আমার ঘোর লাগা কাটলে উত্তর দিলাম, প্রেমে পড়ে গেছি। এই উত্তরে সে থতমত খেয়ে উঠল
এবং পরক্ষণে একটি মিষ্টি করে মুচকি হাসি দিল। আমি তো তখন পুরোপুরি টাল হয়ে গেছি। আমার হার্টবিট যেন বেড়ে গিয়েছিল 100 গুণ। মনে হচ্ছিল বাসের গতির সঙ্গে সঙ্গে আমার হার্টের গতি মাইল মিটারে যেন বাড়ছে আর বেড়েই চলছে। নিজেকে কষ্টে সামলে নিলাম। তারপর আমিও ব্যাপারটাকে মানিয়ে নিতে হেসে উঠি। আবার ভাবতে থাকি, জীবনের এই 23-24 বছরের ভেতরে যা কখনো করিনি বা আমার বেলায় হয়ে ওঠেনি, তা কিনা এভাবে, তাও এই হাইওয়েতে। যাক, সবই উপরওয়ালার ইচ্ছা। সে চাইলে বান্দা তো করতে বাধ্য। এ বলে নিজেকে নিজে সান্ত্বনা দিলাম। হালকা মোটা দেহে, হালকা আকাশি রঙের সালোয়ার কামিজে তাকে প্রথম দেখায় যে কেমন লাগছিল তা চোখে না দেখলে বিশ্বাস করা অসম্ভব। তার গোলগাল মিষ্টি নিষ্পাপ চেহারা যে কোনো পুরুষের চোখ একবার হলেও আটকে দেবে। ফর্সা শরীর আর মিষ্টি চেহারা, উঁচু বুক, ভারী নিতম্ব, স্ট্রেইট সিল্কি চুল, মায়াবী 2 চোখ, এক কথায় বলতে সেক্সি। এসব কিছু দেখে আমি তার প্রেমে দিওয়ানা হয়ে গুনগুন করে গান গাইতে লাগলাম। কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে, আমার হয়েছে কোনটা, জানে না এই মনটা। কিছু দূর যাওয়ার পর বাস আটকে গেল জ্যামে। ওদিকে বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা আসছে। মনে মনে জ্যামকে ধন্যবাদ দিলাম। তার মোবাইলে বাসা থেকে একটি কল এলো। সম্ভবত তার জন্য বাসার সবাই চিন্তা করছে কখন পৌঁছাবে। তখন সে আমাকে জিজ্ঞাসা করল, এটা কোন জায়গা আর ঢাকা পৌঁছাতে কয়টা বাজতে পারে? এটা ফৌজদারহাট। এখান থেকে ঢাকা পৌঁছাতে জ্যাম ছাড়তে কমপক্ষে 4-5 ঘন্টা লাগবে। কারণ সেদিনটি ছিল বৃহস্পতিবার এবং তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। তখন তাকে বললাম মেঘনা ব্রিজ পার হওয়ার পর বাসায় কল দিতে। তখন বাসা থেকে কেউ একজন গিয়ে বাস কাউন্টারে যাবে, সেখান থেকে তাকে নিয়ে যাবে। আমার এ কথায় সে খুশি হলো এবং বাসায় মোবাইলে ফোন করে বলল। ফোন রেখে সে আমাকে বলল, আপনি তো দেখছি প্রায় সব জায়গায় চেনেন। তখন বাসের লাইট ছিল নেভানো। বাস চলছিল কখনো আস্তে, কখনো রাস্তা ফাঁকা পেলে জোরে, আবার জ্যামে আটকে গেলে দাঁড়িয়ে যায়, এভাবে চলছিল। কথা বলতে বলতে যাচ্ছিলাম, হঠাৎ বাস ব্রেক করল। আর ইচ্ছাকৃতভাবেই হোক আর অনিচ্ছাকৃতভাবেই হোক তার হাতটা এসে পড়ল আমার উরুর উপর। আমি উত্তপ্ত হয়ে গিয়েছিলাম। আমার হার্টবিট বেড়ে গিয়ে এমন লাগছিল যেন ভেতরে কেউ জোরে জোরে ড্রাম পেটাচ্ছে। মনে মনে চিন্তা করতে থাকি, এটা কি হলো? নিজেকে সামলে আমিও একটু পরখ করার জন্য কিছুক্ষণ পর তার উরুতে হঠাৎ বেখেয়ালি ভান করে হাত রাখি। এর কিছুক্ষণ পর বাসের ঝাঁকিটাকে ইস্যু করে তার গায়ে ধাক্কা দিয়ে তার গায়ের উপর পড়লাম। এমন একটা ভাব দেখালাম যেন ভুল হয়ে গিয়েছে। তার নীরবতাকে সম্মতি ধরে নিয়ে আমি চারপাশে দেখে তার শরীরের সঙ্গে নিজেকে প্রায় লাগিয়ে নিয়েছিলাম। সেও আমার সঙ্গে গা ঘেঁষে বসল। তখন সে আমার কানে কানে বলে উঠল, এ কি করছো? কেউ যদি দেখে ফেলে? আমিও বললাম, অন্ধকারে কেউ কিছুই বুঝবে না। তারপর আমার বাম হাত দিয়ে তাকে আমার বাহু বন্ধনে জড়িয়ে নিই। আমাদেরকে এত অন্তরঙ্গভাবে বাসে কেউ দেখে মনে করবে যেন আমরা সদ্য বিবাহিত নতুন দম্পতি। অনেকে ততক্ষণে বোধহয় মনে করতে শুরুও করে দিয়েছে। কারণ বাস যখন প্রায় ফেনীর কাছাকাছি চলে এসেছে, তখন আমাদের ঠিক সামনের সিটে বসা একটা চাটগায়া দম্পতি ছিল। তারা শহরের শেষ কাউন্টার থেকে বাসে উঠেছিল। তাদের সঙ্গে ছিল 2 বছরের ছোট্ট একটা শিশু। তখন কি কারণে যেন শিশুটি কাঁদছিল। তখন সে সামনের শিশুটিকে আদর করল এবং কোলে ডাকতেই সে চলে আসে। সবচেয়ে অবাক কাণ্ড হল, তার কোলে আসার পর শিশুটি একেবারে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর শিশুটির মা তার কাছ থেকে শিশুটিকে নিলেন এবং ধন্যবাদের সঙ্গে আরও বললেন,
আপনারা নতুন বিয়ে করেছেন নাকি? জানি না শিশুটির সঙ্গে আদর আহ্লাদের কারণে নাকি দুজনকে এত ঘনিষ্ঠভাবে দেখে তিনি কথাটি বলেছিলেন। এতে আমি তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। সে চটপট মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিয়েছিল। পরে শুনতে পেলাম মহিলাটি তার স্বামীকে বলছে, পেছনের সিটের এই যুগলকে খুব ভালো মানিয়েছে, তাই না? তার স্বামীও তার সঙ্গে হ্যাঁ বললেন। এরই মাঝে কখন যে আমার দুষ্ট হাত দুটি তার শরীর নিয়ে খেলা শুরু করে দিয়েছিল তা আমি বুঝতেও পারিনি। পরক্ষণেই নিজেকে নিজে মনে মনে বলি, এ কি করছি? আমি তখন পুরোপুরি ঘোরের মধ্যে। আমার মাথাটা ঝিম ধরে আসছিল। ভেতর থেকে একবার আমাকে কেউ যেন বলছে, সুযোগ সব সময় আসে না, কাজে লাগাও। আরেক আমি যেন বলছে, না, যত কিছুই হোক তাকে কোনো অবস্থাতেই অপবিত্র হতে দেব না, সেটা আমার হাতেই হোক আর যাই হোক। তখন নিজেকে সামলে নিলাম এবং হাত সরিয়ে স্থির হলাম। তারপর সময় যে কিভাবে যাচ্ছিল তা আমার মনে নেই। শুধু এটুকু মনে করতে পারি যে বাসের গতির সঙ্গে সঙ্গে আমিও গতিময় বাস্তব কিংবা স্বপ্নের সিঁড়িতে কিছু সময় ছিলাম। বাস ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে মিয়াবাজার নামের একটি জায়গাতে একটি অভিজাত স্পটে 25 মিনিটের যাত্রা বিরতি দিল। তখন আমরা বাস থেকে নেমে এলাম। পরিবেশটা বেশ খোলামেলা আর পরিপাটি করে সাজানো গোছানো। বাইরেও বসার ব্যবস্থা আছে। বলতে গেলে রোম্যান্টিক পরিবেশ। তাকে খাওয়াতে চাইলাম, কিন্তু সে কিছু খেতে চাইল না। তারপর বহু কষ্টে তাকে অনেক জোরাজোরি করে একটা ইউরো লেমন দিলাম। পরে বললাম, আমি তো একটু সামনে কুমিল্লা বিশ্ব রোডে নেমে যাব, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না? আমি আরো কিছু বলার আগেই সে বলে ফেলল, আপনি কি সত্যি সত্যি আমার প্রেমে পড়ে গেছেন? কেন, সন্দেহ আছে নাকি? ঠিক আছে, তাহলে তুমি আমার সঙ্গে ঢাকা চলো। যেহেতু আমি একা, তুমি আমাকে ঢাকা নিয়ে যাও। অজানা উত্তেজনায় ও টেনশনে আমাকে তখন একবার আপনি আবার তুমি সম্বোধনে আমি মজাই পেয়েছিলাম। নিশ্চিত হয়েছিলাম যে তারও ইতিমধ্যে মনে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। পরিস্থিতি তো তাই বলছে বলে আমার ধারণা। সে জিজ্ঞেস করল, কি পারবে? ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 8:30 বাজছে। কোনো রকম আগপিচ চিন্তা না করে আমিও তাকে বলি, ঠিক আছে, আমিও যাব। আমার এ কথায় সে রীতিমতো টাসকি খেল এবং খুশিও হল, কারণ সে হয়তো ভেবেছিল আমি বোধহয় যেতে চাইব না। ওদিকে বাসায় আম্মাকে মোবাইলে কল করে বললাম, আমার আসতে অনেক রাত হবে, রাস্তায় ভীষণ জ্যাম। এই কথা বলে বাসায় আম্মা ও আব্বাকে ম্যানেজ করলাম। তারপর আমিও ঢাকার দিকে রওনা হলাম। ওদিকে সে তার মোবাইল থেকে কাকে যেন একটা মেসেজ পাঠালো। এবার পথে অনেক ধরনের কথা চলল। এক সময় আমরা ঢাকায় এসে পৌঁছাই। তখন বাজে রাত 10:15। তখন কমলাপুরের কাউন্টারে বাস এসে থামলে বাস থেকে নেমে দেখি তার বাবা ও ছোট ভাই তাকে নেয়ার জন্য অপেক্ষা করছেন। তখন সে আমাকে নিয়ে তার বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং আমার মোবাইল নাম্বার নিয়ে যায়। মজার ব্যাপার হলো, এত কিছুর ভেতরে আমি তার মোবাইল নাম্বার বা ফোন নাম্বার নিতে ভুলে গিয়েছিলাম। তারপর আমি সায়েদাবাদ থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম। পথে চিন্তা করলাম, কার জন্য, কেন এলাম, কি লাভ হলো আমার? নারীর মোহ যে কি জিনিস তা ধরা না খেলে বোঝা অসম্ভব। তাই মনে মনে গুনগুন করে গান ধরলাম, তোমার ভাঁজ খোলো আর আনন্দ দেখাও, করি প্রেমের তর্জমা। তার 2-3 দিন পর হঠাৎ একদিন সকাল 11টায় আমার মোবাইলে একটি কল এসেছিল। তখন আমি ঘুমিয়ে থাকায় আমার আম্মা আমার রুমে এসে রিসিভ করেন এবং নারী কণ্ঠ শুনে যতটুকু থমকে যান তার চেয়ে বেশি আনন্দিতও হয়েছেন বটে। কারণ আমি ছিলাম সবচেয়ে শান্তশিষ্ট ও সরল সোজা টাইপের।
মানে কোনো মেয়ের সামনে গেলে কথা আটকে যেত। তাই এই ধরনের কল আমার কাছে অপ্রত্যাশিত ছিল, কিন্তু এই কল আসার পর আম্মা আমার সম্পর্কে কিছুটা ধারণা বদলে ফেলেন। অন্তত এই বলে হাঁপ ছেড়ে বাঁচেন যে, যাক, তাহলে ছেলের কিছুটা উন্নতি হয়েছে। পরে জানতে পারলাম আমার আম্মা রীতিমতো মেয়েটির সমস্ত খবরাখবর কথা বলে বের করে ফেলেছেন। আমার ছোট বোনের মারফতে জানতে পারলাম আম্মা আমার সব কিচ্ছা কাহিনী জেনে গেছেন। ওদিকে চিন্তা করছিলাম, কিরকম মেয়ে রে বাবা, একেবারে সবকিছু বলে দিল। এই বুদ্ধি নিয়ে ডাক্তারি পড়ে কিভাবে? পরে আরও জানলাম যে সে শুধু আমার আম্মার কাছেই নয়, সে তার বাসায় সবার কাছে আমার কথা বলেছে। মাত্র কয়েক ঘন্টার ঘটনা যে এত বড় একটা ঘটনায় মোড় নেবে, তা আমার বিশ্বাস হচ্ছিল না। সবচেয়ে বেশি অবাক হয়েছি সে কিভাবে তার বাসায় সবাইকে সেদিন ফিট করেছিল, তা সত্যিই আমার কাছে এখনো স্বপ্নের মতো। এ কি ইন্দ্রজাল নাকি? তবে এর কিছুটা জেনেছি, বাকিটা আর জানতে চাইনি। অন্তত এটুকু জানি সে আমাকে ভীষণ ভালোবাসে। জানতে পেরেছি আমার সরলতা তাকে খুব গভীরভাবে আকৃষ্ট করেছে। তাছাড়া আমার দায়িত্ব জ্ঞান, মানে রাতে একটি মেয়েকে একা না ফেলে গন্তব্যে পৌঁছে দেওয়া বর্তমানে প্রায় অসম্ভব। তাই এক পর্যায়ে সে সিদ্ধান্ত নেয় এবং তা ঢাকায় বাসায় ফিরে বাবা মাকে জানায়। তার বাবা ছিলেন সেনাবাহিনীর সদ্য অবসরপ্রাপ্ত মেজর। তার কথায় তার বাবা মা সহ সবাই আমাকে তার জন্য পছন্দ করলেন। আমার এটুকু অজানা ছিল যে তারা আমার আম্মা ও আব্বার সঙ্গে এ নিয়ে কথাও বলেছেন। তবে শর্ত হলো তারা আমার গ্র্যাজুয়েশন শেষ হলে আমাদের আক্ট করিয়ে দেবেন। তখন পর্যন্ত সে কথাই ছিল। আমাদের মধ্যে যোগাযোগের দশা হলো প্রতিদিন গড়ে নিম্নে 5 থেকে সর্বোচ্চ 35 বার তাকে কল দিতাম। খালি একটা মিস কল পেলেই হলো, সঙ্গে সঙ্গে কল ব্যাক। আমাদের প্রণয় তখন চলছে দুর্বার গতিতে। তবে লাইসেন্স থাকায় কোনো ভয় নেই। তার পরের কাহিনী না হয় অন্য কোনো একদিন। সবার জন্য আমার একটা আর্জি, যাই করুন, বিয়ে সারা জীবনের একটি ব্যাপার। এখানে বুঝে সুঝে সঙ্গী বেছে নিন, আর তা অবশ্যই বাবা মায়ের সম্মতি সহ। কারণ বাবা মায়ের দোয়া ছাড়া কোনো সন্তানই জীবনে উন্নতি করতে পারে না এবং সুখীও হতে পারে না। গল্পটি এখানেই সমাপ্ত। কেমন লাগলো এই গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে, আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা। সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন। আপনার গল্পের অপেক্ষায় থাকলাম। আজকের মতো বিদায়।